আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান বিভাগের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে প্রত্যেকে সুস্থ আছো, ভালো আছো এবং বাসায় অবস্থান করছো এবং তোমাদের পরীক্ষা খুব সন্নিকটে। কারণ এর মধ্যে তোমরা জেনেছো যে শিক্ষামন্ত্রী, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়ে দিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহ আরম্ভ করার জন্য। সুতরাং আমরা আশা করছি যে তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে, তোমাদের পরীক্ষা খুব দ্রুত শুরু হয়ে যাবে। তো আমাদের ট্যাক্সের সিলেবাসে কিছুটা বাকি আছে, যার জন্য হচ্ছে আমাদের কন্টিনিউশন চলছে। তো আজকে আমি তোমাদের বিজনেস ট্যাক্সেশনের উপর ক্লাস দিব এবং এটার কর্পোরেট ট্যাক্স যে কোম্পানি ট্যাক্সেশন কীভাবে ক্যালকুলেট করা হয়, এটা আমি গত ক্লাসে তোমাদেরকে ফার্স্ট লেকচার দিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে দ্বিতীয় লেকচার দিব। তো তোমরা নিশ্চয়ই আমার পরিচয় জানো এবং তোমাদের সাথে অনেক আগের থেকে আমার পরিচয়। আমি জেরিন আফরোজ, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। তো চলো প্রিয় ছাত্ররা, শুরু করি আজকে আমাদের ক্লাস। এবং তোমরা এই ট্যাক্সের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখবে, কারণ এগুলো এই কর্পোরেট ট্যাক্স থেকে তোমাদের অঙ্ক থাকে এবং থিওরিও থাকে। আমাদের প্রথমে থিওরিগুলো জানতে হবে এবং এরপরেই আমরা অঙ্কে চলে যাব। তো চলো আমরা শুরু করি। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে ট্যাক্সের মানে কোম্পানিগুলো কত রকমের হয় সেই জিনিসগুলো দেখেছিলাম। যে বিভিন্ন ধরনের কোম্পানি আছে এবং এদের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কী অবস্থায় একটা কোম্পানি থাকলে সে ট্যাক্স দিবে, বাংলাদেশে তার কতদিন অবস্থান করতে হবে, বাংলাদেশের বাইরে যদি কোনো কোম্পানি থাকে যার হেড অফিস দেশের বাইরে কিন্তু শাখাগুলো দেশে পরিচালিত হচ্ছে, তাহলে তাকে কীভাবে ট্যাক্স দিতে হবে, এই জিনিসগুলো আমরা দেখেছিলাম। আজকে আমরা বিভিন্ন করের রেটগুলো দেখব, মানে ট্যাক্সের বিভিন্ন রেটগুলো দেখব। এখানে তোমরা দেখতে পাচ্ছ ট্যাক্স রেট অফ এ কোম্পানি মিনস হচ্ছে কর্পোরেট ট্যাক্স রেট ইন বাংলাদেশ ফর অ্যাসেসমেন্ট ইয়ার। AY মিনস হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার 2020 to 2021। এখানে দেখো টাইপস অফ কোম্পানিজ, এখানে কয়েক ধরনের কোম্পানি আমরা দেখতে পাচ্ছি, যেগুলো আমরা আগে পড়িয়েছি কোম্পানির টাইপসগুলো। এখানে দেখো পাবলিক ট্রেডেড কোম্পানি বলতে এখানে সেই কোম্পানিকে বোঝানো হয়েছে যে কোম্পানির কি হচ্ছে যে শেয়ারগুলো স্টক এক্সচেঞ্জে অন্তর্ভুক্ত। দ্যাট মিনস হচ্ছে যে কোম্পানিগুলো স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানি, সেটাই হচ্ছে পাবলিকলি ট্রেডেড কোম্পানি। এর ট্যাক্স রেট দেখতে পাচ্ছ যে তোমরা 25% পাবলিকলি ট্রেডেড কোম্পানি। নন পাবলিক ট্রেডেড কোম্পানি কোনটা, যে কোম্পানি গুলো স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত নয়, সেগুলো হচ্ছে নন ট্রেডেড কোম্পানি। এটার ট্যাক্স রেট হচ্ছে 32.5%। এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাসেসমেন্ট ইয়ার 2020 থেকে 2001। দ্যাট মিনস হচ্ছে যে এটার ইনকাম ইয়ার হচ্ছে 19-20, 2019 to 2020। এরপরে থার্ডে দেখো পাবলিক ট্রেডেড ইন্স্যুরেন্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল institution other than merchant bank and 35% newly established bank, insurance and financial institution approved by the government। এটা হচ্ছে 37.5%। তাহলে পাবলিকলি ট্রেডেড দ্যাট মিনস যেগুলো স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ব্যাংক আছে, ইন্স্যুরেন্স কোম্পানি আছে, মার্চেন্ট ব্যাংক বাদ দিয়ে অন্য যে কোনো ব্যাংক, কমার্শিয়াল যে কোনো ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং নিউলি এস্টাবলিশড ব্যাংক। এরপরে হচ্ছে and 35% newly established bank, ইন্স্যুরেন্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো গভর্নমেন্ট অ্যাপ্রুভ, সেই সমস্ত কোম্পানিগুলো 37.5% ট্যাক্স দিবে। এরপরে দেখো টাইপস অফ কোম্পানিজ ভিতরে কি বলা হয়েছে। ফোর্থ দেখো নন পাবলিকলি ট্রেডেড ব্যাংক, ইন্স্যুরেন্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। দ্যাট মিনস যে সমস্ত ব্যাংকগুলো কি হচ্ছে তোমার নাই, নন পাবলিকলি মানে হচ্ছে যেগুলো স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত নাই, যে সমস্ত ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এরা দেবে হচ্ছে 40% ট্যাক্স রেট। এরপরে দেখো মার্চেন্ট ব্যাংক যেগুলো, সেগুলো দেবে 37.5%। পাবলিকলি ট্রেডেড মোবাইল ফোন কোম্পানি
যেগুলো মোবাইল ফোন কোম্পানি আছে, যেগুলো পাবলিকলি ট্রেডেড, দ্যাট মিনস স্টক এক্সচেঞ্জের অন্তর্ভুক্ত মোবাইল ফোন কোম্পানিগুলো, এরা দিবে 40% ট্যাক্স রেট। নন পাবলিকলি ট্রেডেড মোবাইল ফোন কোম্পানি, এরা দিবে 45% ট্যাক্স রেট। তারপর হলো সিগারেট, বিড়ি, জর্দা, সুইং টোবাকো, গুল অ্যান্ড আদার টোবাকো আইটেম ম্যানুফ্যাকচারার, যারা কি করে হচ্ছে সিগারেট, বিড়ি, গুল, তারপর অন্যান্য তামাক জাতীয় পণ্য উৎপাদন করে, সেই উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো 45% ট্যাক্স দিবে। রেজিস্টার্ড কোঅপারেটিভ সোসাইটি, দ্যাট মিনস হচ্ছে রেজিস্ট্রিকৃত সমবায় সমিতিগুলো, এরা দিবে 15% ট্যাক্স। এই ছিল আমাদের ট্যাক্স রেটগুলো। আমাদের কিন্তু জানতে হবে, মনে রাখতে হবে, কারণ হচ্ছে আমাদের এখানে মেইনলি আসলে আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি করি না। তারপর আমি তোমাদের একটা অঙ্ক দেখিয়ে দিব যে প্রাইভেট লিমিটেড কোম্পানিটা কীভাবে করতে হয়। এখানে শুধু ট্যাক্সের রেটের ডিফারেন্স যখন আমরা অঙ্ক করব, সে অঙ্কে বলা থাকবে যে এটা পাবলিকলি ট্রেডেড কোম্পানি এবং এটা নন পাবলিকলি মিনস হচ্ছে জানিয়ে বললাম স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানি না যেগুলো, সেগুলো হচ্ছে নন ট্রেডেড। তো ওখানে লেখা থাকবে তোমার অঙ্কের ভিতরে, তাহলে আমরা বুঝতে পারবো। এখানে অন্য কোনো কিছু ডিফারেন্স না, শুধুমাত্র তোমার ট্যাক্স রেটের ডিফারেন্স। আচ্ছা, দেন আসো মিনিমাম ট্যাক্স অফ কোম্পানিকে আমরা জানি, আমরা ব্যক্তি করদাতার ক্ষেত্রে তোমরা পড়েছো যে ব্যক্তিকে মিনিমাম একটা ট্যাক্স পে করতে হয়। সাধারণত সিটি কর্পোরেশনের ভিতরে যারা, তাদেরকে হলো 5,000 টাকা, এবং যারা সিটি কর্পোরেশনের বাইরে তাদের 3,000 টাকা। এরকম কিন্তু ব্যক্তি করদাতার ক্ষেত্রে পড়েছো। এখন কোম্পানির ক্ষেত্রে কি বলা হয়েছে সেটা দেখো। Notwithstanding anything in other provision of this ordinance, every company shall, irrespective of its profit and loss in an assessment year for any reason whatever, including the sustaining of a loss, the setting of a loss of earlier year or earlier years, or the claiming of allowance or deductions including depreciation allowed under this ordinance, be liable to pay minimum tax rate at the rate 0.6% of the amount representing such companies gross receipt from all sources of that year. এখানে কি বলা হয়েছে দেখো, অন্য যে কোনো কিছুর ক্ষেত্রে বাদে প্রফিট এবং লস ইন অ্যাসেসমেন্ট ইয়ার, দ্যাট মিনস হচ্ছে কোম্পানির প্রফিট এবং লস হোক, সেটা কিন্তু ইরেসপেক্টিভ, দ্যাট মিনস সেটা কিন্তু গণ্য না, দ্যাট মিনস সেটা আমরা গণ্য করবো না যে কোম্পানির প্রফিট হলো কি লস হলো। কোনো কোম্পানির যদি লস হয় তাহলেও তাকে কিন্তু মিনিমাম ট্যাক্স পে করতে হবে, এবং সেই লসটা যদি পরবর্তী বছর মানে আগের বছরে লস হয়েছে সেটা যদি এই বছরে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে আসে, বা কয়েকটা বছর ধরে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে আসছে, এরকম একটা সিচুয়েশন, এই সিচুয়েশনেও কিন্তু কোম্পানিকে বাধ্যতামূলকভাবে এই মিনিমাম ট্যাক্সটা দিতে হবে। এই মিনিমাম ট্যাক্সের পরিমাণ কত, তার যে টোটাল রিসিপ্ট, এই টোটাল রিসিপ্টের মধ্যে কী কী আছে আমরা একটু পরে আসছি, তার যে টোটাল রিসিপ্ট, সেই টোটাল রিসিপ্টের 0.6%, ঠিক আছে, এটা দিতে হবে। এরপরে দেখো, however the rate of minimum tax of tobacco manufacturing 1%, that means tobacco manufacturing, তামাক জাতীয় যে সমস্ত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে তাদের হচ্ছে 1% দিতে হবে। অন্যান্য কোম্পানির ক্ষেত্রে 0.6%, কিন্তু টোবাকো বা তামাক জাতীয় দ্রব্য যারা উৎপাদন করে সেই সমস্ত কোম্পানিকে 1% দিতে হবে। অ্যান্ড ফর মোবাইল ফোন অপারেটর 2%, এবং মোবাইল ফোন অপারেটরকে 2% মিনিমাম ট্যাক্স দিতে হবে। Moreover, if any new industry engaged in manufacturing of goods, then the rate will be 10% instead of 0.6%, which would be effected for first 3 years. তাহলে এখানে কি বললো একটু খেয়াল করি, আমরা আগেই বলেছি যে তামাক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে 1% দিতে হবে, মোবাইল ফোন অপারেটর কোম্পানিকে 2% দিতে হবে, এবং যে সমস্ত কোম্পানি উৎপাদনশীল পণ্য উৎপাদন করছে, দ্যাট মিনস উৎপাদনশীল প্রতিষ্ঠান যেগুলো, সেগুলোকে হচ্ছে সেগুলো এস্টাবলিশড হওয়ার বা সেগুলো বাণিজ্যিকভাবে বিক্রি শুরু করার প্রথম 3 বছর পর্যন্ত তারা কি করবে, 0.10%, ভালো করে মনে রাখবা, 0.10% হারে দিবে 0.6% পরিবর্তে। নর্মালি একটা কোম্পানিকে 0.6% দিতে হয়, কিন্তু যে সমস্ত কোম্পানিগুলো নতুন প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা উৎপাদন করে, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে 0.6%-এর পরিবর্তে 0.1% হারে ট্যাক্স পে করতে হবে।
এখন দেখো টোটাল ফর দ্য পারপাস অফ দিস সেকশন গ্রস রিসিপ্ট মিনস, এখন গ্রস রিসিপ্ট কি এটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে, কারণ হচ্ছে মিনিমাম ট্যাক্সটা আমরা গ্রস রিসিপ্টের উপরে করে থাকি। অল রিসিপ্ট derived from the sale of goods, দ্যাট মিনস তুমি যে পণ্য বিক্রি করবে, বিক্রি থেকে তুমি যে টাকাটা পাবা সেটা হচ্ছে এই রিসিপ্টের মধ্যে আসবে। অল ফিজ অর চার্জ ফর রেন্ডারিং সার্ভিসেস অর গিভিং বেনিফিটস ইনক্লুডিং কমিশন অর ডিসকাউন্ট। আচ্ছা, এখানে বলছে সমস্ত ধরনের ইনকাম, দ্যাট মিনস আয় যেটা তুমি রিসিভ করছো, তার মধ্যে কমিশন, তুমি কোনো কোম্পানি থেকে কমিশন পেতে পারো, কারো কাছ থেকে ডিসকাউন্ট পেতে পারো, ইন্টারেস্ট পেতে পারো, যত ধরনের রিসিপ্ট আছে কথা, এই সমস্ত রিসিপ্টগুলো এই ইসের আন্ডারে, গ্রস রিসিপ্টের আন্ডারে আসবে। অল রিসিপ্ট derived from any head of income, দ্যাট মিনস ইনকামের আন্ডারে, দ্যাট মিনস কোম্পানির যে সমস্ত খাতে যত ধরনের আয় আছে সেই আয়গুলো সবগুলোই আমার গ্রস রিসিপ্টের মধ্যে আসবে, এবং এই গ্রস রিসিপ্টের 0.6% হারে কোম্পানিকে কি করতে হবে, মিনিমাম ট্যাক্স পে করতে হবে। ঠিক আছে, পরে আমরা দেখবো যে মিনিমাম ট্যাক্সটা কি, তোমার ট্যাক্স রেট ক্যালকুলেট করে যে জিনিসটা আসবে এবং মিনিমাম ট্যাক্স করে যেটা আসবে, এই দুটার মধ্যে যেটা কি হবে, বড় হবে, সেটাকেই আমাকে ট্যাক্স পে করতে হবে। ঠিক আছে, এটা আমরা যখন অঙ্ক করবো তখন দেখবো, কিন্তু এখন আমাদেরকে মনে রাখতে হবে মিনিমাম ট্যাক্সটা কিভাবে ক্যালকুলেট করতে হবে। আবার বলছি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, যে মিনিমাম ট্যাক্সটা ক্যালকুলেট করতে হয় টোটাল রিসিপ্টের উপরে। রিসিপ্টে কি যত ধরনের ইনকাম আছে, কোম্পানির যত ধরনের ইনকাম আছে, তাহলে সেটা হচ্ছে পণ্য থেকে হতে পারে, সেটা সেবা থেকে হতে পারে, সেটা অন্য যে কোনো কমিশন থেকে হতে পারে, ইন্টারেস্ট থেকে হতে পারে, ডিসকাউন্ট থেকে হতে পারে, যে কোনো ধরনের রিসিপ্ট যদি হয়, সেই ধরনের রিসিপ্ট, টোটাল রিসিপ্ট, সেগুলো সব টোটাল রিসিপ্টের মধ্যে যোগ করা হবে, তার 0.6% হারে কোম্পানি কি করবে, মিনিমাম ট্যাক্স ক্যালকুলেট করবে। এর ব্যত্যয় আছে, ব্যত্যয়টা আমি বললাম যে সাধারণত যারা তামাক জাতীয় দ্রব্য উৎপাদন করে তারা 1% হারে দিবে, যারা যারা মোবাইল ফোন অপারেটর কোম্পানি আছে তারা 2% হারে দিবে, এবং নিউলি স্ট্যাবলিশড কোম্পানি যারা উৎপাদনে গিয়েছে তারা কি করবে, তারা হচ্ছে প্রথম 3 বছর 0.6%-এর পরিবর্তে 0.1% হারে দিবে। এরপরে দেখো ট্যাক্স রিবেট ফর কোম্পানি। ট্যাক্স রিবেটে কি বলা হয়েছে, এনি পাবলিক লিমিটেড কোম্পানি আদার দেন ব্যাংক, ইন্স্যুরেন্স, ফাইন্যান্সিয়াল institutions declare dividend at the rate of more than 20%, it will dividend at a rate of more than 20%, it will get 10% of tax rebate on the applicable tax. আচ্ছা, এখানে দেখো যদি কোনো কোম্পানি, এনি পাবলিক লিমিটেড কোম্পানি আদার দেন, দ্যাট মিনস ব্যাংক, ইন্স্যুরেন্স এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ছাড়া অন্য যে কোনো পাবলিক লিমিটেড কোম্পানি যদি 20%-এর বেশি ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, তাহলে কি সে তার টোটাল ট্যাক্স যে হবে তার 10% সে কি করবে, ট্যাক্স রিবেট পাবে। ঠিক আছে, it will get 10% of tax rebate on applicable tax, ট্যাক্সের উপর 10% tax rebate পাবে। And if any company engaged in the production of goods and registered under the company's 1994, it will get tax rebate at the rate as mentioned below. তাহলে হচ্ছে যে কোনো if any company engaged in production, কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান যারা কোম্পানি আইন 1994 অনুসারে প্রতিষ্ঠিত হয়েছে, তারা কি করবে, নিম্নোক্ত হারে ট্যাক্স রিবেটটা পারে। সেই হারটা কি, if production in volume exceeds 15% but does not exceed 25% as compared with preceding year, 2.5% of tax rebate on such income. তাহলে কি বলছে, যে যদি কোনো কোম্পানির প্রোডাকশন ভলিউম, দ্যাট মিনস উৎপাদন কি হলো 15%-এর বেশি বা 25%-এর কম হয় বিগত বছরের তুলনায়, তাহলে সে 2.5% হারে সে কিভাবে ট্যাক্স রিবেট পাবে। If production in volume exceeds 25% as compared with preceding year, 5% of tax rebate on such income. আচ্ছা, তাহলে কি বলেছে, যদি কোনো কোম্পানির প্রোডাকশন বিগত বছরের তুলনায় 25%-এর বেশি হয়, এটা ছিল আগেরটা ছিল 15 থেকে 25%-এর মধ্যে, এক্সিড না, কিন্তু এখনটা হচ্ছে এক্সিড যদি করে বিগত বছরের তুলনায়, তাহলে সে তার টোটাল এই যে অতিরিক্ত ইনকাম করলো তার উপর কি করবে, 5% হারে ট্যাক্স রিবেট পাবে। এরপরে দেখো সিতে দেখো, ইফ টোটাল ইনকাম ইনক্লুডস ইনকাম রিসিভড ফ্রম লাইফ অ্যাসুরেন্স বিজনেস
12.5% tax rebate on such income if total income includes income received। আচ্ছা, লাইফ ইন্স্যুরেন্সের যদি কোনো থেকে থাকে, হ্যাঁ, কোম্পানি যদি কোনো লাইফ ইন্স্যুরেন্সের কোনো পলিসি থেকে থাকে এবং সেখান থেকে যদি সে রিসিভ করে, টোটাল রিসিভের সাথে সেটা যুক্ত হয়, তাহলে কি হবে, 12.5% হারে সে কি করবে, এই ইনকামের উপর সে 12.5% হারে সে ট্যাক্স রিবেট পাবে। দ্বিতীয় হচ্ছে on the amount of dividend received from a company registered in Bangladesh under the Companies Act in force of a body corporate fund in pursuance of an act of a parliamentary 15% on such dividend income। কি বলেছে যে পার্লামেন্টে বাংলাদেশের কোম্পানি রেজিস্টার্ড ইন বাংলাদেশ আন্ডার দ্য কোম্পানিজ অ্যাক্ট ইন ফোর্স অফ এ বডি অফ কর্পোরেশন ফান্ড ইন পারসুয়েন্স অফ এ পার্লামেন্ট। দ্যাট মিনস পার্লামেন্টের প্রয়োজনে যদি কোনো কোম্পানি গঠিত হয় যেটা কোম্পানি অ্যাক্ট অনুযায়ী গঠিত, সেই সমস্ত কোম্পানির ক্ষেত্রে 15% এরা কি করবে, 15% আর সাচ ডিভিডেন্ড ইনকাম, এই ডিভিডেন্ড ইনকামের উপরে কি হবে, 15% ট্যাক্স রিবেট পাবে। ইতে বলা হয়েছে অন দ্য অ্যামাউন্ট স্পেন্ড টু পারফেক্ট স্পেসিফাইড সিএসআর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, আমরা একটু পরে পড়বো। সিএসআর মিনস হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যাক্টিভিটিস 10% ট্যাক্স রিবেট অন সাচ এক্সপেন্ডিচার। আচ্ছা, অ্যামাউন্ট স্পেন্ড অন পারফেক্ট স্পেসিফাইড, দ্যাট মিনস সিএসআর আমরা যখন পড়বো একটু পরে, তখন আমরা দেখবো যে গভর্নমেন্ট সিএসআর এর কিছু ক্ষেত্র নির্ধারণ করে দিয়েছে, যে কোম্পানি যদি এই সমস্ত ক্ষেত্রগুলোতে কি করে, অনুদান দেয়। হ্যাঁ, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি মানে হচ্ছে প্রত্যেকটা কোম্পানির কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি, সামাজিক কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো সে যদি পালন করে, স্পেসিফিক ক্ষেত্রে গভর্নমেন্ট কিছু স্পেসিফিক ক্ষেত্র বলে দিয়েছে, ক্ষেত্রগুলো আমি একটু পরে দেখবো, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে সে যদি বিনিয়োগ করে বা অনুদান দেয়, তাহলে সে কি করবে, 10% ট্যাক্স রিবেট পাবে ওই এক্সপেন্ডিচারের উপর, যত টাকা এক্সপেন্ডিচার করেছে, যত টাকা খরচ করেছে, সেই এক্সপেন্ডিচারের উপর সে 10% ট্যাক্স রিবেট পাবে। এরপরে দেখো উইথহোল্ডিং অফ ট্যাক্স। এই উইথহোল্ডিং অফ ট্যাক্স কি? ইন বাংলাদেশ উইথহোল্ডিং অফ ট্যাক্স ইজ ইউজুয়ালি টার্মড অ্যাজ ট্যাক্স ডিডাকশন অ্যান্ড কালেকশন অ্যাট সোর্স, দ্যাট মিনস যেটাকে আমরা ভ্যাট বলে থাকি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, দ্যাট মিনস উৎসে কর কর্তন, হ্যাঁ, অ্যাট সোর্স যেটা। হ্যাঁ, ভ্যাটের ক্ষেত্রে দেখবা, ভ্যাটের ক্ষেত্রে বলা হয় যে ভ্যাট মানে যে সমস্ত প্রতিষ্ঠান কি, উৎপাদনকারী প্রতিষ্ঠান কি হয়, একবার ভ্যাট দিচ্ছে আরেকবার ভ্যাট নিচ্ছে। উৎপাদনকারী প্রতিষ্ঠান যখন ফিনিশড গুড তৈরি করে, ফিনিশড গুড তৈরি যখন বিক্রি করে ফিনিশড গুডটা, তখন সে কি করে, ক্রেতাদের কাছ থেকে ভ্যাট আদায় করে নেয়। আর ঠিক তেমনি উৎপাদনকারী প্রতিষ্ঠান যখন কাঁচামাল কিনতে যায়, ঠিক তেমনি কি করে, কাঁচামাল যখন কিনতে যাবে তখন সে ভ্যাট প্রদান করে। এই যে ভ্যাট সংগ্রহ করছে এবং ভ্যাট প্রদান করছে, এইটার জন্য তাকে একটা বই রাখতে হয়, ভ্যাট রেজিস্টার নামে একটা রেজিস্টার তাকে মেনটেন করতে হয়। এটাকেই বলা হচ্ছে তোমার উইথহোল্ডিং অফ ট্যাক্স। তার মানে হচ্ছে সে একটা, এরপরে দেখি আমরা, দিস সিস্টেম ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ইম্পর্টেন্ট মেকানিজম অফ ট্যাক্স কালেকশন। এটা একটা ট্যাক্স কালেকশন একটা ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা মেকানিজম। Under this section, both private and public limited companies are legally authorized and bound to withhold tax at source at some point of making a payment, which are clearly stated in the IT means income tax ordinance, and deposit the same to the government exchequer। তার মানে হচ্ছে সরকারি কোষাগারে এটা জমা দিবে, যে তারা কি করবে, তারা হচ্ছে একটা অথরাইজড পার্সন যারা ট্যাক্স কালেক্ট করবে, ট্যাক্স কালেক্ট করে কি করবে, গভর্নমেন্টের কোষাগারে তারা জমা দিবে। আইটি অর্ডিন্যান্স, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে এই সম্পর্কে নির্দেশনা দেওয়া আছে। তারপর কি বলেছে দেখো, দ্য ট্যাক্স পেয়ার রিসিভস এ সার্টিফিকেট ফ্রম দ্য উইথহোল্ডিং এজেন্ট and gets a credit of tax against exceed tax demand on production of the certificate। তার মানে হচ্ছে এই ট্যাক্স পেয়ারকে একটা সার্টিফিকেট পাবে, ঠিক আছে, এটা হলো উইথহোল্ডিং এজেন্ট, হ্যাঁ, ট্যাক্স সংগ্রহকারী এক প্রতিষ্ঠান হিসেবে তারা কি করবে, একটা সার্টিফিকেট তারা পাবে, এবং এটা পরবর্তীতে কি হবে, এই যে এই and gets a credit of tax against assessed tax demand on production of the certificate। তারপর ওই যে আমি বললাম যে এরা কি করছে, আবার কিন্তু এরা ট্যাক্স পেও করছে, ওইটার একটা অ্যাডজাস্টমেন্ট হিসেবে এরা করবে, ট্যাক্সটা তাদের এগেইনস্টে ট্যাক্সটা ক্রেডিট করে রাখবে। Finance Act 2011 introduced the submission of withholding tax return by
inserting a new section 75A return of withholding tax. ফাইন্যান্স অ্যাক্ট 2011 এর নতুনভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে এই সাবমিশন অফ উইথহোল্ডিং ট্যাক্স সম্পর্কে। হ্যাঁ, 2011 থেকে এটা ইন্ট্রোডিউস হয়েছে। এভরি পার্সন বিং এ কোম্পানি শ্যাল ফাইল এ রিটার্ন অফ উইথহোল্ডিং ট্যাক্স collected and deducted with the deputy commissioner of taxes where he being assessed। আচ্ছা, এই যে সে যে ট্যাক্স কালেক্ট করছে সে কি করবে, একটা ওই যে আমি আগেই বললাম ভ্যাটের একটা চালান সে মেনটেন করবে। এই চালানটা সে কি করবে, ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস এর কাছে এটা সাবমিট করবে। The return shall be prepared in prescribed form, একটা ফর্ম দেওয়া আছে সেই ফর্ম অনুযায়ী এটা করবে, and signed and verified by the প্রিন্সিপাল অফিসার, যে এটা মেনটেন করে আর কি, যেটা লিখে রাখে সে তার এটা সিগনেচার থাকতে হবে। such a return shall be filled quarterly। এটা হচ্ছে কোয়ার্টারলি, এটা তার মানে যে 3 মাস পর পর হচ্ছে এই এটা কি বলে এই চালানটা, ভ্যাটের যে চালানটা এটা মেনটেন করা হয় আর কি। by the 15th day of October, January, April and July of the financial year for which the tax is deducted or collected। আচ্ছা, তার মানে হচ্ছে এটা হচ্ছে অক্টোবর 3 মাস পর পর কি, অক্টোবর, জানুয়ারি, এপ্রিল এবং জুলাই এর 15 তারিখের মধ্যে কি করতে হয়, এই যে ট্যাক্স কতটুকু ডিডাক্ট করা হয়েছে এবং কতটুকু কালেক্ট করা হয়েছে। ডিডাক্ট মিন্স যে আমি বললাম যে তারা হচ্ছে ট্যাক্স পে করে, আর কালেক্ট হচ্ছে তারা যখন ফিনিশড প্রোডাক্টটা বিক্রি করে তখন ট্যাক্স কালেক্ট করে। এই যে এই দুটোর মধ্যে ব্যালেন্স, এই ব্যালেন্সটা সাবমিট করতে হয় ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস এর কাছে। সেই জিনিসটা এখানে বলেছে। And it must accompany a statement of deduction or collection of tax along with a copy of treasury চালান। treasury চালানের মাধ্যমে দেওয়া হয় or payment order। তার মানে হচ্ছে এই চালানটা টাকা যতটুকু বেশি তার কাছে, যদি প্রাপ্তিটা বেশি, প্রাপ্তি সাধারণত বেশি হয় কারণ উৎপাদনকারী প্রতিষ্ঠান সে তো অবশ্যই প্রফিট করবে। সে যদি বেশি ট্যাক্স পে করে থাকে তাহলে তো তার লস হয়ে যাবে, তাই না? তো তার যে এই যে অতিরিক্ত ট্যাক্স যে পেমেন্ট করেছে এবং সে যে কালেক্ট করেছে এটা ডিডাক্ট করবে, সে ডিডাক্ট করে নিয়ে সে এই চালানটা ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস এর কাছে সে প্রত্যেক 3 মাস পর পর 15 দিনের মধ্যে, মানে 3 মাসের 15 দিনের মধ্যে সেটা সাবমিট করবে এবং এই টাকাটা সে চালানের মাধ্যমে অথবা পে অর্ডারের মাধ্যমে পেমেন্ট করবে। However, the last date of the submission of the return may be extended by the Deputy Commissioner of Taxes up to 15 days from the date of so specified। এখানে বলা হয়েছে যে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস যদি মনে করে যে তাহলে সে কি করতে পারে, এই যে এই চালান সাবমিশনের ডেট থেকে 15 দিন পরেও সে কি করতে পারে, সময়টা বাড়িয়ে দিতে পারে। এরপরে দেখো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, যেটা আমি বললাম যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি একটু ভালো করে বুঝিয়ে নিই। এটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি হচ্ছে কোম্পানিকে বিভিন্ন সামাজিক কাজে উদ্বুদ্ধ করার জন্য গভর্নমেন্টের একটা প্রণোদনা। ঠিক আছে, গভর্নমেন্ট বলছে যে তুমি তোমার যে টাকা আছে, লাভের যে টাকাটা আছে সেই টাকাটার জন্য যদি বিভিন্ন আমার এই সমস্ত প্রেসক্রাইব খাতগুলো আছে এই খাতে যদি তুমি ইনভেস্ট বা খরচ করো যেভাবে বলে আর কি, খরচ করো বা ইনভেস্ট করো, তাহলে কি করবো, তুমি তোমার যে ট্যাক্স আসবে তার থেকে 10% তুমি কর রেয়াত পাবে। এখন এই গভর্নমেন্টের বিভিন্ন বাইন্ডিংস আছে। এখন কোম্পানি ইচ্ছা করে কিন্তু শত শত কোটি টাকা যদি খরচ করে তাহলে কি গভর্নমেন্ট সেটাকে অ্যাপ্রুভ করবে না? এই খরচেরও একটা লিমিট আছে যে এতটুকু পরিমাণ খরচ করলে সেটা কি হবে, সেইটার টাকার উপরে তুমি কর রেয়াত পাবে, কোম্পানি সেটার উপরে কর রেয়াত পাবে। এই জন্য এখানে কিছু লিমিটেশন আছে এবং কিছু এরিয়া আছে। এই এরিয়ার বাইরে যদি গভর্নমেন্ট কিছু এরিয়া নির্ধারণ করেছে, 22টা এরিয়া আছে, 22টা এরিয়া নির্ধারণ করে দিয়েছে। এই এরিয়ার বাইরে যদি কোম্পানি খরচ করে বা বিনিয়োগ করে, যেটাই বলো, তাহলে কি হবে, সেটা কিন্তু ট্যাক্স রিবেট পাওয়া যাবে না। তাহলে গভর্নমেন্টের যে সমস্ত নির্ধারিত খাতগুলো আছে এই খাতে যদি বিনিয়োগ করে এবং এই বিনিয়োগের একটা লিমিট আছে বা খরচের একটা লিমিট আছে, এই লিমিটের মধ্যে যদি থাকে তাহলে সে সর্বোচ্চ কি হবে, 10% সে ট্যাক্স রিবেট পাবে। তাহলে আমরা জেনে নেই। দেখো এখন এখানে বলা হয়েছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি SRO 229 আইন AIN IT 2011 dated 4/7/2011। লেটেস্ট আপডেট করা হয়েছে SRO 223
আইন আইটি 2012, দ্যাট মিনস 11তে এটা দেওয়া হয়েছে এবং 12 এটা আবার নতুন করে আপডেট করা হয়েছে, ডেটেড 27/6/2012। কি বলা হয়েছে দেখো, অ্যালাউয়েবল লিমিট, দ্যাট মিনস কতটুকু পরিমাণ খরচ করলে তার উপর তুমি ট্যাক্স রিবেট পাবা, অ্যালাউয়েবল লিমিট। ম্যাক্সিমাম লিমিট, সর্বোচ্চ পরিমাণ, ম্যাক্সিমাম লিমিট অফ অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার আন্ডার দ্য head corporate social responsibility is 20% of total income. That means টোটাল কোম্পানির যে ইনকাম তার 20% যদি সে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি খাতে খরচ করে, অর টাকা 8 crore হুইচ ওভার ইজ লোয়ার, এই দুটার মধ্যে যেটা কম সেই পরিমাণ অর্থ কি করা যাবে, আমি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি খাতে কোম্পানি কি করতে পারবে, ব্যয় করতে পারবে। If actual expenditure exceed this limit, such amount exceeding the limit cannot be used to compute tax rebate. যদি এই 8 কোটি টাকার বেশি খরচ করে কোনো কোম্পানি বা তার টোটাল ইনকামের 20% বেশি খরচ করে, তাহলে যে অতিরিক্ত যে টাকাটা খরচ করলো সেই টাকার উপরে কিন্তু সে ট্যাক্স রিবেট পাবে না, সেটাই বললো। এখন দেখো ট্যাক্স রিবেটটা কি, ট্যাক্স রিবেট উইল বি কম্পিউটেড এট দ্য রেট 10% অন সাচ এক্সপেন্ডিচার ফর CSR উইদিন দ্য ম্যাক্সিমাম লিমিট। তাহলে হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি খাতে কোম্পানি যে খরচটা করবে এই খরচের 10% সে ট্যাক্স রিবেট পাবে। এখন দেখো কন্ডিশন, শর্তগুলো কি, গভর্নমেন্ট কি শর্ত দিয়ে দিয়েছে, শর্তগুলো হচ্ছে to claim tax rebate against CSR, the corporate must fulfill the following condition. কি condition fulfill করতে হবে, must pay salaries and allowance to its worker regularly and must have a worst treatment plan if it involves with the production of industrial goods. দেখো শর্ত কি দিয়ে দিয়েছে, শর্ত দিয়েছে যে তাকে কি করতে হবে, ওই কোম্পানিকে রেগুলার বেসিসে এমপ্লয়ি বেতন দিতে হবে, বেতন বন্ধ করে রাখা যাবে না, এবং তার সাথে কি করতে হবে, ওই কোম্পানি যদি উৎপাদনমূলক প্রতিষ্ঠান হয় তাহলে তার বর্জ্য, প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু বর্জ্য থাকে, হ্যাঁ বর্জ্য বা ওয়াস্টেজ থাকে, সেই ওয়াস্টেজটা কিভাবে পরিবেশ যাতে দূষণ না হয় সেই উপায়ে সে কিভাবে একটা ওয়াস্টেজ প্ল্যান করছে বা সেটা যাতে রিপ্রোডাক্ট হিসেবে বাই প্রোডাক্ট হিসেবে অন্য কাজে লাগানো যায় সেটা সে করছে কিনা, সেরকম একটা প্ল্যান তার থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু সে এই CSR এর ফ্যাসিলিটি অ্যাভেইল করতে পারবে না, 10% এর রিবেট সেটা অ্যাভেইল করতে পারবে না। সেকেন্ড নাম্বার হচ্ছে মাস্ট পে ইনকাম ট্যাক্স, ভ্যাট অ্যান্ড ডিউটি টাইমলি অ্যান্ড মাস্ট রিপে ইনস্টিটিউশনাল লোনস। কি বলছে যে কোম্পানিকে অবশ্যই ইনকাম ট্যাক্স, ভ্যাট এবং ডিউটি যে শুল্ক আছে সেগুলো সময় মতো পরিশোধ করতে হবে, সেই সাথে কি করতে হবে, কোম্পানির যে সমস্ত লোন আছে লোনগুলো তাকে রেগুলার পরিশোধ করতে হবে। দ্যাট মিনস ঋণ খেলাপি যদি কোনো প্রতিষ্ঠান হয় তাকে সে কিন্তু পাবে না, ট্যাক্স রিবেট পাবে না, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি খাতে সে যদি কোনো ব্যয় করে তাহলে সে কিন্তু ট্যাক্স রিবেট পাবে না। এরপরে দেখো 3 নাম্বার, ক্যান ওনলি ডোনেট মানি টু দ্য institutional recognized by the government for the purpose of CSR. আর CSR আমি বলেছি আগেই যে CSR এ গভর্নমেন্ট কিছু খাত নির্ধারণ করে দিয়েছে, কিছু ক্ষেত্র নির্ধারণ করে দিয়েছে, সেই ক্ষেত্রগুলোতে শুধুমাত্র যদি সে খরচ করে তাহলেই সে কি বলে এই ট্যাক্স রিবেট পাবে। 4 নাম্বার হচ্ছে মাস্ট ফুলফিল অল রুলস অ্যাজ পার বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006, লেবার অ্যাক্ট 2006 অনুযায়ী সমস্ত রুলগুলো ওই কোম্পানিকে ফলো করতে হবে। However, no company can charge such expenses as a rule of CSR in manufacturing or profit and loss account. আচ্ছা এখানে আরেকটা কথা বলেছে দেখো, এই CSR এক্সপেন্সের ক্ষেত্রে কোম্পানি যে এক্সপেন্সটা করলো এই এক্সপেন্সটা কি করবে, কোম্পানি তার প্রফিট এবং লস অ্যাকাউন্টে চার্জ করতে পারবে, ঠিক আছে। Such company shall also submit a sufficient document with the DCT to prove whether the expenditure claimed as CSR is really spent. আচ্ছা এবং সেই সাথে কি করতে হবে, কোম্পানিকে সাফিসিয়েন্ট ডকুমেন্ট, প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে হবে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেসকে, যাতে এটা প্রমাণ করা যায় যে হ্যাঁ সে সত্যিকারভাবে CSR এর খাতে বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি খাতে এই পরিমাণ অর্থ ব্যয় করেছে।
এরিয়া অফ সিএসআর এর এরিয়াগুলো 10% rebate is allowed to the corporate organizations on their corporate social responsibility related expenditures subject to the fulfillment of such prescribed condition. The scope area of the corporate social responsibility to avail this rebate are as follows. If any contribution is made to any organization engaged in, দ্যাট মিনস যে আমি আগেই বললাম যে কোন কোন ক্ষেত্রে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির খাতে ব্যয় করা যাবে সেই ক্ষেত্রগুলো আমাদেরকে এখন জানতে হবে। দেখো কি ক্ষেত্র, ডোনেশন থ্রু এনি গভর্নমেন্ট বডিজ টু দ্য পিপল অফ এরিয়া এফেক্টেড বাই ন্যাচারাল ক্লাইমেটস লাইক সাইক্লোন, আর্থকুয়েক, হারিকেন, ফ্লাড এটসেট্রা। দ্যাট মিনস হচ্ছে গভর্নমেন্টের কোনো এনি গভর্নমেন্ট বডি টু দ্য পিপল অফ এরিয়া এফেক্টেড বাই, ঠিক আছে, গভর্নমেন্টের যে কোনো প্রতিষ্ঠান থেকে কি করতে হবে, প্রতিষ্ঠানের মাধ্যমে অনুদান প্রদান করতে হবে কাদেরকে, যারা সাইক্লোন, ন্যাচারাল ক্লাইমেটস লাইক এই ধরনের ইফেক্টেড পিপলকে, ঠিক আছে, বা এই ধরনের এফেক্টেড লোকজনকে, যে সাইক্লোন, আর্থকুয়েক, ফ্লাড, এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগে বিপন্ন মানুষজনকে কি করতে হবে, ডোনেট করতে হবে, সহায়তা দিতে হবে। তারপর সেকেন্ড হচ্ছে ওল্ড হোম ফাউন্ডেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, দ্যাট মিনস হচ্ছে বৃদ্ধাশ্রম নির্মাণের ক্ষেত্রে নির্মাণ করা বা বৃদ্ধাশ্রম আছে যে সমস্ত জায়গায়, সেই সমস্ত জায়গায় ডোনেট করতে হবে। 3 হচ্ছে ওয়েলফেয়ার অফ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ডিসেবল পিপল, দ্যাট মিনস হচ্ছে মানসিক এবং শারীরিক বিকারগ্রস্ত বা ডিসেবল, যারা অক্ষম, শারীরিকভাবে অক্ষম বা মানসিকভাবে অক্ষম, যারা তাদের ওয়েলফেয়ারের জন্য, তাদের ভালোর জন্য কোনো প্রতিষ্ঠান তাদের নিয়ে কাজ করছে, এই ধরনের কোনো প্রতিষ্ঠানকে টাকা দিতে হবে, বা এই ধরনের প্রতিষ্ঠান গড়ে দেওয়ার জন্য তারা সহায়তা করবে, এগুলো আর কি। 5 হচ্ছে বিল্ডিং হাউসেস ফর পিপল লিভিং ইন স্ল্যামস, যারা বস্তিতে বসবাস করে তাদের বাড়ি নির্মাণের জন্য বাড়ি নির্মাণ করে দেয়া। 6 হচ্ছে ডোনেশন টু সোশ্যাল অর্গানাইজেশন ইনভলভ ইন বিল্ডিং পাবলিক অ্যাওয়ারনেস অ্যাবাউট ওমেন রাইটস অ্যান্ড ড্রায়ারি সিস্টেম, দ্যাট মিনস ড্রায়ারি সিস্টেম হচ্ছে যৌতুক প্রথা এবং নারীদের মহিলাদের অধিকার আদায়ের এমন কোনো প্রতিষ্ঠানে ডোনেট করা, সহায়তা দেয়া, সোশ্যাল অর্গানাইজেশন। আচ্ছা, বা যারা সামাজিক আন্দোলন গড়ে তুলছে, এই সমস্ত ব্যাপারে নারী এবং যৌতুকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলছে, এই ধরনের প্রতিষ্ঠানে ডোনেট করা। ডোনেশন টু অর্গানাইজেশন ইনভলভ ইন দ্য ওয়েলফেয়ার অফ অরফ্যান হোমলেস চিলড্রেন, দ্যাট মিনস এতিম এবং গৃহহারা শিশুদের বিভিন্ন ধরনের অর্গানাইজেশন থাকে, যারা এতিম বাচ্চাদের কি করে, দেখাশোনা করে, বা এতিমখানা যেটাকে বলতে পারি আমরা, বা তাদের সহায়তার জন্য, তাদের দেখভাল করার জন্য এই ধরনের প্রতিষ্ঠানে ডোনেট করা, সহায়তা প্রদান করা। 8 হচ্ছে ডোনেশন টু অর্গানাইজেশন ইনভলভ ইন রিসার্চ অ্যাবাউট লিবারেশন ওয়ার ক্যাম্পেইন টু আপহোল্ডিং দ্য স্পিরিট অফ লিবারেশন ওয়ার অ্যান্ড ওয়েলফেয়ার অফ ফ্রিডম ফাইটার্স। আচ্ছা, মুক্তিযোদ্ধাদের কল্যাণে অথবা স্বাধীনতা যুদ্ধের ভাবমূর্তি সমুন্নত রাখে এমন ধরনের প্রতিষ্ঠানে ডোনেট করা বা অনুদান প্রদান করা। ইমপ্রুভিং সুয়ারেজ ফ্যাসিলিটি ইন চিটাগাং হিল ট্র্যাক, অ্যালুভিয়াল ল্যান্ড, রিভার ব্রেকেজ এরিয়া। আচ্ছা, এখানে বলতেছে যে ইমপ্রুভিং সুয়ারেজের ব্যবস্থা করা, পয় নিষ্কাশন ব্যবস্থার কি করা, পরিবর্তন করা, ইমপ্রুভ করা। কোন কোন এরিয়াতে, পয় নিষ্কাশন সব জায়গায় না, হিল ট্র্যাক্ট এরিয়া, দ্যাট মিনস চিটাগাংয়ের যে পাহাড়ি অঞ্চল, সে সমস্ত অঞ্চল, তারপর চর অঞ্চল এবং নদী ভাঙছে এরকম এরিয়া, যে সমস্ত এরিয়ায় নদী ঘন ঘন ভাঙে, সে সমস্ত এরিয়ায় পয় নিষ্কাশনের উন্নয়নের জন্য বা পয় নিষ্কাশন পদ্ধতিটা সুন্দর করার জন্য সেখানে ডোনেট করা। এরপরে বলেছে 10 বলছে ডোনেশন অফ অর্গানাইজেশন ইমপ্রুভিং ট্রিটমেন্ট অফ হেয়ার, লিফট, তারপর ক্যাটারাক্ট, ক্যান্সার, ল্যাপ্রোসি। এখানে বলা হয়েছে যে ঠোঁট কাটা, কুষ্ঠা, তারপর হচ্ছে ক্যান্সারে আক্রান্ত রোগীদের যে বিভিন্ন ধরনের অর্গানাইজেশন আছে,
হ্যাঁ, বা তাদের ট্রিটমেন্ট ইমপ্রুভ করার জন্য যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে সেই সমস্ত প্রতিষ্ঠানে অনুদান প্রদান করা। 11 হচ্ছে ডোনেশন টু অর্গানাইজেশন অন সার্ভিং ট্রিটমেন্ট টু দ্য অ্যাসিড ভিকটিম তারা অ্যাসিমে অ্যাসিড নিক্ষিপ্ত লোকজন বা অ্যাসিড নিক্ষিপ্ত ব্যক্তিদের ট্রিটমেন্টের জন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেই সমস্ত প্রতিষ্ঠানে ডোনেট করা। Specialized hospital established for serving the poor people, free medical facility and improving the quality, that is cancer, liver, kidney, thalassemia, eye and cardio. That is specialized hospital, বিশেষায়িত হসপিটাল যেগুলো কিনা দরিদ্র জনসাধারণকে বিনামূল্যে ফ্রি ট্রিটমেন্ট করে, বিনামূল্যে চিকিৎসা দেয় এবং চিকিৎসা সেবা চিকিৎসা সেবা আর উন্নতির জন্য কি ক্ষেত্রে সেটা হচ্ছে ক্যান্সার, লিভার, কিডনি, তারপর থ্যালাসেমিয়া, যে সমস্ত হাসপাতালগুলো এগুলোর স্পেশালভাবে এই সমস্ত কাজের জন্য নিয়োজিত, যে সমস্ত প্রতিষ্ঠানগুলো এই সমস্ত কাজের জন্য নিয়োজিত, স্পেশালভাবে ওই সমস্ত কাজের জন্য প্রতিষ্ঠিত সে সমস্ত প্রতিষ্ঠানে ডোনেট করা বা অনুদান প্রদান করা। 13 হচ্ছে ডোনেশন টু পাবলিক ইউনিভার্সিটিতে অনুদান দেয়া। ডোনেশন ফর প্রমোশন technical and vocational education for poor meritorious students through any government approved educational institution. Donation of promoting technical and vocational education, that means হচ্ছে ভোকেশনাল যে সমস্ত ইয়েগুলো আছে, দ্যাট মিনস যেগুলো হচ্ছে টেকনিক্যালি ব্যবহারিকভাবে যে সমস্ত জিনিসগুলো শেখানো হয়, যেমন ফ্রিজ মেরামত, গাড়ির মেরামত, গাড়ির বিভিন্ন পার্টস শেখানো হয়, যেগুলো হাতে কলমে শেখানো হয়। মোট কথা তো বুঝতেছি তোমরা যে এই সমস্ত ভোকেশনাল এডুকেশন ফর পুয়ার মেরিটোরিয়াস স্টুডেন্ট, দ্যাট মিনস দরিদ্র যে সমস্ত মেধাবী ছাত্র আছে তাদের যে এই ভোকেশনাল এডুকেশনগুলো দেওয়া হয় সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে, যেগুলো কিনা গভর্নমেন্ট অ্যাপ্রুভ, যেগুলো সরকার অনুমোদন দিয়েছে সরকারিভাবে, সে সমস্ত প্রতিষ্ঠানে ডোনেট করা। এরপর হচ্ছে ডোনেশন টু গভর্নমেন্ট অর এনপিও including private education institution to establish lab and arrange training for IT, computer and English education. তাহলে কি বলছে, ডোনেশন টু গভর্নমেন্টের কোনো প্রতিষ্ঠান অথবা গভর্নমেন্টের এমপিও ভুক্ত কোনো প্রতিষ্ঠান যেগুলো বেসরকারি, সে সমস্ত প্রতিষ্ঠানে ধরো কম্পিউটার ক্রয়ের জন্য বা কোনো আইটি ল্যাব এস্টাবলিশমেন্টের জন্য, হ্যাঁ, বা ইংলিশ শেখানোর জন্য কোনো ল্যাব তৈরি করা, এই সমস্ত কাজে ডোনেট করাটাও হচ্ছে তোমার সিএসআর এর অন্তর্ভুক্ত। এরপরে দেখো 16 ডোনেশন টু দ্য অর্গানাইজেশন এনগেজড ইন প্রমোটিং টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন ফর আনস্কিলড অ্যান্ড সেমি স্কিলড ওয়ার্কার্স ফর ম্যানপাওয়ার এক্সপোর্ট, দ্যাট মিনস হচ্ছে বিদেশে জনশক্তি রপ্তানির জন্য ভোকেশনাল এডুকেশন বা আনস্কিলড বা সেমি স্কিলড, মানে কিছু যারা পারে বা যারা অদক্ষ সে সমস্ত জনবলকে কি করে বিদেশে পাঠিয়ে জনশক্তি রপ্তানিতে সাহায্য করে যে সমস্ত প্রতিষ্ঠান, সেই সমস্ত প্রতিষ্ঠানে ডোনেট করা। এরপরে দেখো ডোনেশন টু অর্গানাইজেশন এনগেজড ইন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং ফর ন্যাশনাল স্পোর্টস লেভেল, দ্যাট মিনস হচ্ছে সে সমস্ত যারা অবকাঠামো উন্নয়ন করে এবং বিভিন্ন অবকাঠামো উন্নয়নকারী প্রতিষ্ঠান, ক্রীড়ার ক্ষেত্রে অবকাঠামো উন্নয়নকারী প্রতিষ্ঠান, এবং যারা ন্যাশনাল লেভেলে ট্রেনিং ফর ন্যাশনাল স্পোর্টস লেভেল এবং জাতীয় পর্যায়ে যারা বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে থাকে এই সমস্ত প্রতিষ্ঠানকে ডোনেট করা। ডোনেশন টু বিল্ড অ্যান্ড আন্ডার কনস্ট্রাকশন ন্যাশনাল লেভেল মিউজিয়াম এস্টাবলিশড ইন দ্য মেমোরি অফ লিবারেশন স্বাধীনতা যুদ্ধের স্মৃতি রক্ষার্থে যে সমস্ত মিউজিয়াম তৈরি করা হয়েছে বা মিউজিয়াম তৈরি করা হবে সে সমস্ত জায়গায় ডোনেট করা, অনুদান দেওয়া। ডোনেশন টু নন প্রফিটেবল অর্গানাইজেশন এস্টাবলিশড ফর ট্রিটমেন্ট ইনক্লুডিং অ্যাওয়ারনেস অ্যান্ড রিহ্যাবিলিটেশন অফ HIV, AIDS and intravaccination affected people, দ্যাট মিনস হচ্ছে HIV, AIDS এবং মাদকাসক্ত লোকদেরকে রিহ্যাবিলিটেশন, দ্যাট মিনস হচ্ছে তাদেরকে হচ্ছে কি বলবো এটা
পুনরায় তাদের উজ্জীবিত করার জন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সে সমস্ত প্রতিষ্ঠানে ডোনেট করা, সেগুলো প্রতিষ্ঠানে স্থাপন করতে সাহায্য করা বা স্থাপন করে দেওয়া বা যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো সেখানে ডোনেট করা। 12 হচ্ছে ডোনেশন টু এনি ন্যাশনাল লেভেল ইনস্টিটিউশন সেট আপ ইন মেমোরি অফ ফাদার অফ দ্য নেশন। দ্যাট মিনস বঙ্গবন্ধুর স্মৃতি রক্ষার্থে জাতীয় পর্যায়ে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে সেখানে সে সমস্ত প্রতিষ্ঠানে অনুদান প্রদান করা। 21 নাম্বার হচ্ছে ডোনেশন টু দ্য নন প্রফিটেবল প্রাইভেট অর্গানাইজেশন এস্টাবলিশড ফর দ্য ওয়েলফেয়ার অফ ওমেন অ্যান্ড চিলড্রেন সেভ ফর হিউম্যান ট্রাফিকিং। দ্যাট মিনস হচ্ছে মানুষের পাচার, মানব পাচারে উদ্ধারকৃত শিশু এবং মহিলাদের কল্যাণের জন্য যে সমস্ত প্রাইভেটলি মানে ব্যক্তি মালিকান যে সমস্ত প্রতিষ্ঠান গড়ে ওঠে সে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কি করা, সহায়তা দেওয়া, অনুদান দেওয়া। এরপরে হচ্ছে 12 নাম্বার হচ্ছে ডোনেশন টু গভর্নমেন্ট অ্যাপ্রুভড ফান্ড এস্টাবলিশড ফর এনি ইউনিক ডিজাস্টার catastrophe or arranged by any tournament or national event। আচ্ছা, এরপরে হচ্ছে সরকারিভাবে স্বীকৃত কোনো ফান্ড যেটা কি করা হয়, যেটা ডিজাস্টারের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আছে সেগুলো মোকাবেলা করার জন্য বা কোনো ন্যাশনাল ইভেন্ট যে কোনো খেলা, জাতীয় পর্যায়ে কোনো খেলার জন্য বা যে কোনো টুর্নামেন্ট যদি জাতীয় পর্যায়ে টুর্নামেন্টের অ্যারেঞ্জ করা হয় সেই সমস্ত ক্ষেত্রে ডোনেট করাটাও কি হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আওতাভুক্ত। এই 22টা ক্ষেত্রের মধ্যে এই 22টা ক্ষেত্র যদি কোম্পানি ডোনেট করে বা অবদান রাখে সেই ক্ষেত্রে কোম্পানি কি করবে, তার টোটাল এক্সপেন্ডিচারে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ক্ষেত্রে তার যে এক্সপেন্ডিচার হয়েছে সেই এক্সপেন্ডিচারের 10% সে ট্যাক্স রিবেট পাবে। কিন্তু কথা আছে, আমি প্রথমেই বলেছি যে সেই এক্সপেন্ডিচারটা হতে হবে টোটাল ইনকামের 25% অথবা 8 কোটি টাকা, এই দুইটার মধ্যে যেটা ছোট সেই পরিমাণ টাকার উপরে ট্যাক্স রিবেট পাওয়া যাবে। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আমি আশা করব তোমরা জিনিসগুলো ভালো করে বুঝেছো। আমাদের আরো কিছু থিওরি আছে, আমরা আগামী ক্লাসে থিওরিগুলো শেষ করতে চেষ্টা করব এবং সেই সাথে অঙ্কগুলো নিয়ে আসবো, কারণ তোমাদের সময় আসলে কম, আমাকে একটু দ্রুত আগাতে হবে, সেই সাথে তোমাদেরকেও একটু ভালো করে পড়তে হবে। এই থিওরিগুলো একটু আসলে একটু জানা দরকার আমাদের, কারণ তোমাদের ইদানিং দেখা যায় যে থিওরি আসে, তোমাদের হচ্ছে তোমরা তো কোয়েশ্চেনের প্যাটার্নটা জানোই যে তোমাদের টোটাল 80 মার্কসের পরীক্ষাটা কীভাবে অ্যারেঞ্জ হয় তোমরা জানো, তোমরা ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়েছো, তো সেইভাবে প্রশ্নগুলো 16 মার্কসের একটা প্রশ্ন থাকে, ঠিক আছে? 16 মার্কসের প্রশ্নগুলো তোমাদেরকে অ্যান্সার করতে হয়। তোমাদের এখানে থেকে সেই জন্য কিছু ছোট ছোট প্রশ্নও থাকে বা অত বড় প্রশ্ন থাকে না, যাই হোক 4 মার্কস বা 5 মার্কসের কিছু কিছু প্রশ্ন থাকে। সুতরাং আমাদের এই জিনিসগুলো যদি তোমরা জানো ভালো করে তাহলেই কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে। তো আমি আশা করছি সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।